নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 4 এর ফাইনাল এক্সাম 2025 রয়্যাল কোয়েশ্চেন ব্যাংকের বাংলার দ্বিতীয় স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। দ্বিতীয় স্কুলটির নাম হলো গভ স্পন্সর্ড মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস। একই প্রশ্নটি আছে, শূন্যস্থান পূরণ করো। কয়ের প্রশ্নটি আছে, টেরানোভা একটি ড্যাশ নাম। টেরানোভা একটি জাহাজের নাম, তাহলে এখানটা লিখে দিতে হবে জাহাজে। টেরানোভা একটি জাহাজের নাম। শুশুককে ইংরেজিতে বলে ড্যাশ। শুশুককে ইংরেজিতে বলা হয় ডলফিন। ডলফিন। গয়টা আছে, কাঁদিছে তবু চরণ তলে 300 কোটি নর নারী গো। তাহলে এখান থেকে লিখে দেবো 300 কোটি নর নারী গো। প্রথমে ড্যাশ চলতো ঘোড়ায়। প্রথমে ট্রাম চলতো ঘোড়ায়। ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে তার ড্যাশ পাওয়া যায়। তার একটি ডায়েরি পাওয়া যায়। ডায়েরি। সুনীল গঙ্গোপাধ্যায় ড্যাশ ছদ্মনামে বই লিখতেন। সুনীল গঙ্গোপাধ্যায় নীল লোহিত ছদ্মনামে বই লিখতেন। নীল লোহিত। নীল লোহিত। দুইয়ের প্রশ্নটি আছে, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। রান্নাঘরে গিয়ে জ্যোতি কিসের জন্য উৎপাত করত? রান্নাঘরে গিয়ে জ্যোতির আঠা চাই বলে উৎপাত করতো। তাহলে আমি শুধুমাত্র উত্তরটা লিখে নিচ্ছি, আঠা চাই বলে। কে মিটিমিটি চায়? চাঁদ মিটিমিটি চায়। ভারত লক্ষ্মীর চরণ তলে কারা কাঁদছে? 300 কোটি নর নারী কাঁদছে। শুধু উত্তর লিখে দিচ্ছি, 300 কোটি নর নারী। ভারত লক্ষ্মীর চরণ তলে 300 কোটি নর নারী কাঁদছে। অজিত দত্ত রচিত একটি বইয়ের নাম লেখো। অজিত দত্তের রচিত একটি বই হলো কুসুমের মাস। প্রশ্নটি আছে, কাকা বাবুর সমগ্র কার রচনা? সুনীল গঙ্গোপাধ্যায়ের রচনা। সুনীল গঙ্গোপাধ্যায়ের রচনা। দক্ষিণ মেরু অভিযান যাত্রাপথে কটি কুকুর নেওয়া হয়েছিল? 19টি। 19টি। তিনের প্রশ্নটি আছে, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। কয়ের প্রশ্নটি আছে, প্র্যাকটিস শব্দটির অর্থ কি? প্র্যাকটিস শব্দটির অর্থ হলো অভ্যাস। আমি শুধুমাত্র এখানে উত্তরটা লিখে দিচ্ছি, অভ্যাস। ক্ষয়টা আছে, কন্ট্রোলের দোকান বলতে তুমি কি বোঝো? কন্ট্রোলের দোকান বলতে বুঝি যেখানে সরকারি দোকানে নির্দিষ্ট মূল্যে জিনিস বিক্রি হয় তাকে বর্তমানে রেশন দোকানও বলা হয়। গয়ের প্রশ্নটি আছে, দক্ষিণ মেরু যাত্রায় স্কটের একজন সঙ্গীর নাম লেখো। দক্ষিণ মেরু যাত্রায় স্কটের একজন সঙ্গী হলেন ইভান। তোমাদের পাঠ্য বইয়ের একজন বিখ্যাত সুরকার, গীতিকার এবং গায়কের নাম লেখো। আমাদের পাঠ্য বইয়ের একজন বিখ্যাত সুরকার, গীতিকার এবং গায়ক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। চারের প্রশ্নটি আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর লেখো। কয়ের প্রশ্নটি আছে, বাতাসি নদীর বর্ণনা দাও। দেখো, এটা লিখবে, বাতাসি নদী হলো ছোট নদী, দূরে গিয়ে একটা বড় নদীতে মিশেছে। বড় নদীটির নাম পিংলা।
বাতাসি নদীটির নামও খুব মিষ্টি। এই নদী দিয়ে চলতে গেলে দুদিকের পাড় দেখা যায়, গাছপালা, মন্দির, মসজিদ, জমিদার বাড়ি, শ্মশান দেখা যায়। ক্ষয়ের প্রশ্ন দিয়েছি নাদের আলীর চেহারার বর্ণনা দাও। নাদের আলীর মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, গালে কাঁচা পাকা দাড়ি, সব সময় ঠোঁটে হাসি লেগেই থাকতো। গয়ের প্রশ্নটি আছে রাস্তাঘাটে চলাফেরা করতে তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করবে? রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে শারীরিকভাবে দক্ষ হতে হবে। দ্রুত গতিতে হাঁটা চলা করার অভ্যাস রাখতে হবে। অভ্যাস করতে হবে কুস্তির প্যাঁচ কিংবা স্থিরভাবে ঝুলে থাকা। পাঁচের প্রশ্নটি আছে নিজের ভাষায় উত্তর লেখো। কয়ের প্রশ্নটি বলেছে মোরা আছি গানে মেতে। মোরা বলতে কাদের বোঝানো হয়েছে? তারা গান গেয়ে কি বলেছিল? দুটো প্রশ্ন আছে, আলাদা আলাদা ভাবে লিখতে হবে। দেখো লিখেছি মোরা আছি গানে মেতে। মোরা বলতে এখানে পরীদের কথা বোঝানো হয়েছে। তারপরে প্রশ্নটি তারা অর্থাৎ পরীরা গান গেয়ে কথককে বাইরের জ্যোৎস্না ভরা প্রকৃতির বর্ণনা দিচ্ছিল। পরীরা কতককে বলেছিল তার বোনকে নিয়ে বাইরে বেরিয়ে আসতে। ক্ষয়ের প্রশ্নটি আছে মায়াদ্বীপে ওনারা থাকেন, ওনাদের বৈশিষ্ট্যগুলি লেখো। মায়াদ্বীপের অপর নাম কি? দেখো এটা লিখবে ওনারা বলতে এখানে মারমেড বা জলকন্যাকে বুঝিয়েছে। মারমেড অর্থাৎ জলকন্যাদের কোনো বাস্তব অস্তিত্ব নেই, জনশ্রুতি আছে যে এদের সমুদ্রের নির্জন দ্বীপে দেখতে পাওয়া যায়। জলকন্যাদের শরীরের উপরের অংশ সুন্দর নারীর হলেও নিচের অংশ মাছের মতো। পরের প্রশ্নটির অ্যান্সার মায়াদ্বীপের অপর নাম বানভাসী দ্বীপ। গয়ের প্রশ্নটি বলেছে খেলার সময়টা যতীন কিভাবে কাটাতে ভালোবাসতো? দর্জিরা যতীনকে কি খেতে পরামর্শ দিয়েছিল? অসহায় যতীনকে সাহায্য করতে শেষে কে এগিয়ে এসেছিল? তিনটে প্রশ্ন আছে, আলাদা আলাদা ভাবে লিখবো। দেখো খেলার সময়টা যতীন ঘুড়ি উড়িয়ে কাটিয়ে দিতে ভালোবাসতো। দর্জিরা যতীনকে কি খেতে পরামর্শ দিয়েছিল? দর্জিরা যতীনকে কাপড়ে দাগ দেওয়া পেন্সিল খেতে পরামর্শ দিয়েছিল। আর শেষে প্রশ্ন লিখেছিল অসহায় যতীনকে সাহায্য করতে কে এগিয়ে এসেছিল? অসহায় যতীনকে সাহায্যের জন্য শেষ পর্যন্ত তার সাধের ঘুড়িটা এগিয়ে এসেছিল। ছয়ের প্রশ্নটি বলেছে অর্থ লিখো। পল্টন, পল্টন শব্দের অর্থ হলো সৈন্যদল। সৈন্যদল। দৌরাত্ম্য, উপদ্রব বা উৎপাত। ভ্যাবাচাকা, হতবুদ্ধি। আর দ্বীপ, চারিদিকে জলবেষ্টিত স্থল। চারিদিকে জলবেষ্টিত স্থল। সাতেরটা আছে প্রতিশব্দ লেখো দুটি করে। গাছ, গাছের প্রতিশব্দ কি হবে? বৃক্ষ হবে, বৃক্ষ। আর লিখবো তরু। তারপর কি আছে? সমুদ্র, সাগর। আর লিখবো রত্নাকর। জলধি হবে। আটের প্রশ্নটি বলেছে ইংরেজি ও বাংলা শব্দের সমন্বয় ঘটেছে এমন দুটি শব্দ লেখো। ইংরেজি ও বাংলা শব্দের সমন্বয় ঘটেছে এমন দুটি শব্দ হলো বাস। ইংরেজিতেও বাস বলা হয়, বাংলাতেও বাস বলা হয়। আর গ্লাস, ইংরেজিতেও গ্লাস বলা হয়, বাংলাতেও গ্লাস বলা হয়। টেবিল হবে, TABLE, টেবিল। নয়টা আছে শব্দ যুগলের অর্থ লিখে বাক্য গঠন করো। কয়েকটা আছে কুল, কসলকুল আর কয় দীর্ঘলকুল। আর কয়েকটা আছে কমল, কমলা কমল আর কয় কমলা কোমল। দেখো লিখেছি কর হর্ষ হলো কুল মানে হলো বংশ, রামু সম্মানিত বংশে জন্মেছে। আর কয় দীর্ঘ হলো কুল মানে হলো নদীর পাড়, নদীর পাড়ে অনেক গাছ জন্মে। খয়েরটা ছিল কমল, কমলা কমল মানে হলো পদ্মফুল, পদ্মফুল ভারী সুন্দর দেখতে।
আর কয় ওকা মলা, কোমল মানে হলো নরম। শিশুটির গাল দুটি ভীষণ নরম। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 10 প্রশ্নটি আছে সঠিক শব্দ বেছে নিয়ে পুনরায় বাক্যটি লেখো। পুজো আসছে তাই চিত্র না চিত্ত আনন্দে ভরে উঠেছে। চিত্ত মানে মন, তাহলে আমি আর পুনরায় লিখছি না, তোমরা যখন লিখবে এভাবে লিখবে, পুজো আসছে তাই চিত্ত আনন্দে ভরে উঠেছে। ছেলেটির হাত আগুনে পুড়ে জ্বালা না জ্বালা করছে। কোন জ্বালাটা হবে? জয় বর্গীয় আকালে একটা জ্বালা করতে হবে। ছেলেটির হাত আগুনে পুড়ে জ্বালা করছে। 11টা বলেছে বাক্যটির মধ্যে থাকা ভুল বানানগুলি শুদ্ধ করে পুনরায় বাক্যটি লেখো। পূর্ব বাংলার শীতের নদীর পরিচিত রূপটি ফুটে উঠল। পূর্ব, এটা বানানটা ভুল আছে। শীতের নদী, দেখো পুনরায় লিখে দেখাচ্ছি, দেখে নাও। দেখো লিখেছি পূর্ব পয় দীর্ঘ পরে পূর্ব বাংলার শীতে, তালবসা দীর্ঘিত একটা শীতে, নদীর দন্তনদয় দীর্ঘ নদী পরিচিতি, রূপটি রয় দীর্ঘ পটাশি রূপটি ফুটে উঠল। পূর্ব বাংলার শীতের নদীর পরিচিতি রূপটি ফুটে উঠল। 12 প্রশ্নটি আছে নিচের বাক্যগুলিতে কি ধরনের ভাষা প্রয়োগ করা হয়েছে সেটি লিখে অন্য ভাষায় পরিবর্তিত করো। একটি বালক পুকুরে স্নান করিতেছিল, এটিতে সাধু ভাষা প্রয়োগ করা হয়েছে। চলিত ভাষায় পরিবর্তন করলে কি হবে? একটি ছেলে পুকুরে স্নান করছিল। ক্ষয়েরটা আছে কাল বিকেলে একটি সঙ্গীত প্রতিযোগিতা হবে। কাল বিকেলে একটি সঙ্গীত প্রতিযোগিতা হবে, এই বাক্যটিতে চলিত ভাষা প্রয়োগ করা হয়েছে। সাধু ভাষায় পরিবর্তন করলে হবে আগামীকাল বিকালে একখানি সঙ্গীত প্রতিযোগিতা হইবে। গয়েরটা আছে আজ আমাদের পরীক্ষা শুরু হলো। আজ আমাদের পরীক্ষা শুরু হলো, এই বাক্যটিতে চলিত ভাষা প্রয়োগ করা হয়েছে। সাধু ভাষায় পরিবর্তন করলে হবে আজ আমাদের পরীক্ষা আরম্ভ হইল বা আজ আমাদের পরীক্ষা শুরু হইল। 13 প্রশ্নটি আছে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে তা জানিয়ে বাবাকে একখানি পত্র লেখো। বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে তা জানিয়ে বাবাকে একখানি পত্র লেখো। প্রিয় বাবা, সস্নেহ প্রণাম নিও। আমি ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। এই পত্রের মাধ্যমে তোমাকে জানাতে চাই যে আমাদের বার্ষিক পরীক্ষা খুব শীঘ্রই শুরু হতে চলেছে। আমি পরীক্ষার জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করছি। যে সমস্ত বা যে সকল বিষয়গুলিতে আমি দুর্বল ছিলাম সেগুলো এখন খুব ভালো করে প্র্যাকটিস করে শিখে ফেলেছি। তোমার অনুপ্রেরণায় আমি আরো ভালো ফল করার চেষ্টা করছি। তুমি আমাকে আশীর্বাদ করো যাতে আমি পরীক্ষায় ভালো ফল করতে পারি। ইতি তোমার আদরে। ছেলে হলে তোমরা তোমাদের নামটা লিখবে, ছেলের নাম লিখবে, মেয়ে হলে মেয়ের নাম লিখবে, তোমরা তোমাদের নামটা লিখবে। 14টা বলেছি অনুচ্ছেদ লেখো। তোমার প্রিয় একজন মহাপুরুষ। দেখো বীর সন্ন্যাসী বিবেকানন্দ। তোমরা এটা যখন লিখবে পয়েন্ট করে লিখতে পারো। যেমন প্রথম লিখবে জন্ম, প্রথমে লিখবে ভূমিকা, তারপর জন্ম, শিক্ষা লাভ, এইভাবে লিখতে পারো। আমি বলে সঙ্গে দিচ্ছি, দেখে নাও। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ। তিনি 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি কলকাতার সিমলা অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বিশ্বনাথ দত্ত এবং মাতার নাম ভুবনেশ্বরী দেবী। বিবেকানন্দের প্রকৃত নাম নরেন্দ্রনাথ দত্ত ও ডাকনাম বিলে। ছেলেবেলায় তিনি অত্যন্ত ডানপিটে ছিলেন। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাশ করার পর তিনি কিছুদিন শিক্ষকতা করেন। তারপর দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কাছে এসে তাঁর জীবনের পরিবর্তন ঘটে ও তিনি ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেন। শ্রী রামকৃষ্ণের দেহত্যাগের পর 1893 খ্রিস্টাব্দে তিনি আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে সারা জাগানো এক বক্তৃতা দিয়ে সারা পৃথিবীতে পরিচিতি হন। মানুষের সেবাকে বিবেকানন্দ ঈশ্বর সেবা মনে করতেন। আর্ত ও দুর্গত মানুষদের সেবার জন্য 1898 খ্রিস্টাব্দে তিনি বেলুড়ে শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেন। তিনি রাজযোগ, কর্মযোগ,
প্রভৃতি বহু গ্রন্থ লেখেন। 1902 খ্রিস্টাব্দে মাত্র 39 বছর বয়সে এই মহামানব পরলোক গমন করে। তোমরা এটাকেই পয়েন্ট করে করে লিখতে পারো, আমি বারবার বলে দিচ্ছি। প্রথম পয়েন্ট করবে ভূমিকা, তারপর জন্ম, তারপর শিক্ষা, তারপর প্রচার, আর তারপরে উপসংহার দিতে পারো, এটা লিখে দিতে পারো ভারতের এই মহান পুরুষ, বা এটা লিখবে 1902 খ্রিস্টাব্দে 39 বছর বয়সে এই মহামানব পরলোক গমন করে। এভাবে পয়েন্ট করে করে লিখতে পারো। তাহলে দেখো, আজ আমি তোমাদের ক্লাস 4 এর ফাইনাল এক্সাম 2025 গ্রামাটিক কোয়েশ্চেন ব্যাংকে বাংলা দ্বিতীয় নম্বর স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি তোমরা আমার ক্লাসে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।